মুসলিম ভাই কয় নতুন নতুন বুঝছে না তো বাবিয়ে কয় এটা কোনটা কয় আবার নতুন না আবার ফুরান যেই ফতান ফতাই তো আওয়ামী লীগের সময় তো তারা কিন্তু আসলে তেমন কিছু করছে না, শুধু নূর উডারে আর্মি একবার ধরছিল, না জানি পুলিশে ধরছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। মুসলিম ভাই কয় নতুন নতুন বুঝছে না তো বাবিয়ে কয় এটা কোনটা কয় আবার নতুন না আবার ফুরান যেই ফতান ফতাই তো আওয়ামী লীগের সময় তো তারা কিন্তু আসলে তেমন কিছু করছে না, শুধু নূর উডারে আর্মি একবার ধরছিল, না জানি পুলিশে ধরছিল। যাই হোক, জামাত ইসলাম একটা অমানুষের দল। ভাই আজকের দিনে কতটুকু গণতান্ত্রিক বাংলাদেশ হলে এই কথা বলা যায়? তাও কে বলছেন? রাশেদ খান। আর নামের আগে পিছিয়ে কিছু নাই, তবে অনেকে বিকাশ রাশেদ বলেন। কিন্তু আমরা সকলে জানি যে গণ অধিকার পরিষদের যিনি সাধারণ সম্পাদক আছেন মোহাম্মদ রাশেদ খান, তাদের কিন্তু অনেক বর্ণাঢ্য অতীত ইতিহাস আছে, যারা পাবলিকলি কিন্তু লাইভে এসে বুদ্ধি দিত আমাদের বোনদেরকে, যে খালি বিকাশ করেন, বিদেশ থেকে জামাইরা যে হাত খরচের টাকা পাঠাইছে বিকাশ টিকাশ কইরা আমাদের দলটা চালানোর জন্য সুযোগ করে দেন। এমনকি শেখ হাসিনা সরকার পতনের আগে পরে যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী বা মানে যাদের লাইফ বদলে গেছে, এর মধ্যে রাশেদ খান একজন, চেহারা ছবিতে কিন্তু অনেকটা ভাইসা উঠছে। যাই হোক, বাংলাদেশ জামাত ইসলামকে একটা অমানুষের দল বলে মন্তব্য করছেন। আচ্ছা, এখন এটা কি স্লিপ অফ টাং? জামাতের তারা চাইলে শেয়ার করতে পারেন ভিডিওটা। কেন আসলে তিনি এই কথা বললেন? এটা কি আওয়ামী লীগকে খুশি করার জন্য, শেখ হাসিনাকে খুশি করার জন্য, নাকি অন্য কোনো কারণে? তিনি ফেসবুক পোস্টে বলছেন, আমি গতকাল ঠিকই বলছিলাম জামাত ইসলাম একটা অমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রেখে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু এরা অমানুষই রয়ে গেছে। অর্থাৎ বিএনপির সময় থেকে তাদেরকে মানুষ করার যে প্রাণান্তকর চেষ্টা চলছে, কিন্তু জামাত মানুষ হয় নাই, রাশেদ খান এটাই বলছেন। এবং কি এটা একটা প্রমাণ হলো, গতকালকে জামাতের আমির বললেন আগেই ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল। জামাতের আমির যদি এই কথা বলে থাকে তাও কিন্তু ভেজাল আছে, কারণ জামাতের দুই এক নেতার ঘরেও কিন্তু ত্রাণের 96 বস্তা চাল পাওয়া গেছে, কারোর পেট্রোল পাম্পে তেল পাওয়া গেছে। এখন ধরেন আসলে সবাইকে দোষ থেকে মুক্ত, কেউ হয়তো বেশি করতেছে, কেউ 1% হলেও করতেছে। তা আমি আসলে জামাত আমিরের বক্তব্য শুনি নাই, আমি রাশেদের এই স্ট্যাটাসটা পড়ছিলাম। তো তিনি বললেন যে জামাতের আমি বলছেন যে আগে ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল। মাথা থেকে পায়ের মাথা, পায়ের পাতা সবাই চাঁদাবাজ। এইটা আবার কিন্তু জামাত ইসলামের আমির যদি বলে থাকেন অতিরঞ্জিত বলছেন। মাথা থেকে পাতা এটা আসলে কখনোই হয় না। একটা দলের মধ্যে দুই চারটা সুবিধাভোগী বিচি নেতা থাকে যারা রাজনীতি করে ধান্দা করার উদ্দেশ্যে, আর রাজনীতির জন্য রাজনীতি, রাষ্ট্রের জন্য রাজনীতি, দেশের জন্য রাজনীতি করা লোকদের সংখ্যা কম হলেও একবারে কিন্তু গণহারে নাই তা বলা যাবে না। তো এই কারণেই রাশেদ খান খেপছে। তার বক্তব্য হচ্ছে যে সাদা দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে যারা মিথ্যা বলে আমি তাদেরকে মানুষ নয় অমানুষই মনে করি। ঘুরে ফিরে সেই শেখ হাসিনার যেই, তাহলে তো জামাতকে যে শেখ হাসিনা নিষিদ্ধ করলো, রাশেদ খান কি সেটারও পক্ষে, মানে আই ডোন্ট নো। তারপর বলছেন যে এই দলটার আগা থেকে গোড়া অমানুষে ভরা, অর্থাৎ জামাত ইসলামের সবগুলাই অমানুষ। আর বলছেন যে একটা ইসলামী দল যদি এমন মিথ্যাচার করে ক্ষমতায় আসতে চায় তবে তাদের জবাব ভালোভাবে দেওয়ার সুযোগ নেই। জামাতের আমিরের যে বক্তব্যটা রাশেদ খান তিনি আপনার মেনশন করছেন, যদি এটি হয়, তিনি যদি এমন বক্তব্য দিয়ে থাকেন, তিনিও কিন্তু ভুল বলেছেন, অন্যায় করেছেন, এটা ওনারা কিন্তু অন্যায় হয়েছে। যার কারণে রাশেদ খান এখন বিএনপিকে সমর্থন করে বা বিএনপির লতাপাতা হিসাবে তারা সাপোর্ট নিয়ে মিনিমাম লেভেলে খাইয়া পইরা বা দলটার সাপোর্টিং হয়তো বাইচা আছে। আবার ধরেন বিএনপিকে নিয়ে এমন মন্তব্যটা কি আসলে সঠিক? অবশ্যই না। দেখেন প্রত্যেক আওয়ামী লীগ যে এত খারাপ ছিল, এর মধ্যে কি দুই চারটা ভালো মানুষ ছিল না? অবশ্যই ছিল। বিএনপির মধ্যে সব কি চাঁদাবাজ? প্রশ্নই আসে না। জামাতের আবার সব কি ভালো? তাও প্রশ্ন আসে না। অর্থাৎ একটা দলের মধ্যে নানান মানুষ থাকবে, পজিটিভ নেগেটিভ। এখন আপনি গণহারে বললে এটা যে কোনো কারোরই গায়ে লাগবে। তো তিনি আপনার বলছেন যে দুর্নীতি চাঁদাবাজ একটি সার্বজনীন সমস্যা,
এই সমস্যা দলের কতিবিভক্তি যেমন করে, দল না করা সন্ত্রাসীরও করে। এটা কিন্তু রাশেদের বক্তব্য সঠিক। গণঅভ্যুত্থানের নায়ক হান্নান মাসুদ পর্যন্ত চাঁদাবাজদের ছাড়াতে থানা পর্যন্ত চলে যায়, গেছে কিন্তু হান্নান, মানে চাঁদাবাজদের ছাড়ানোর জন্য কিন্তু আসলেই গেছে। অনেকে বলতো ভাগ টাকা খায়। আবার বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতার বিরুদ্ধে তো এমন অভিযোগ, এসব অভিযোগ কেউ গ্রেফতারও হয়েছে। তো তিনি আবার বলছেন ডক্টর ইউনূস যে 18 মাস লুটপাট করে গেছে এই সরকারটা, তো কই এ নিয়ে তো আপনারা তেমন কোনো তদন্ত চান না কেন? এটাও প্রশ্ন। ভাসুরের নাম মুখে নিলে কি অন্য কিছু বের হবে? ইউনূস সরকার তো লুটপাট করছে, এটা প্রমাণিত, অনেক কিছু এখন বের হচ্ছে। জামাত আসলে কিন্তু তাদের বেলায় আবার কথা বলেন না ভাই, কেন? এখন আমার কথা হচ্ছে কি, যেটা লিগেল আমার এটা বলতে হয়। এখন রাশেদ খান কি বললেন, কেন বললেন, নিশ্চয় বুঝতে পারছেন। এখন এটা কি আসলেই সঠিক? তিনি যে আবার বললেন পুরোটা দল অমানুষের দল, এটা আবার উচিত না। কিন্তু কথা হলো কি, ওই যে যেমন রাজনীতিতে তেমন ভাবে উত্তর দেওয়া লাগে নাকি না, আমি বুঝি না আর কি, আমি তো ছোট মানুষ। যাই হোক, ভালো থাকেন। ইয়া হাবিবি কাইফা হালাক ইয়া হাবিবি কুল্লু খবিস। আমার কাছে এই ধরনের নিউজ করতে মাঝে মাঝে মজা লাগে, কিন্তু মজাটা শেষ হয়ে যায় যখন আমি খেয়াল করি যে আমার বাংলাদেশের সাধারণ পরিবারের লক্ষ লক্ষ মানুষ এই রাষ্ট্রগুলোতে কর্মরত আছে, জীবন জীবিকা তাদের এখান থেকে হয়। ওই কারণে আসলে খুশিটা বেশি সেলিব্রেশন করতে পারে না। তবে আমি ইরানকে বলবো, তোমরা একটু কৌশলে পরিবর্তন আনো, আপে তাপে নামাইরা ওই আরবের যে দুবাইয়ের বড় বড় 2-4টা শেখ যারা আছে, তাদের বাসভবন আছে, বিভিন্ন অফিস আদালত আছে, গুরুত্বপূর্ণ সেন্টারগুলো আছে, সেইখানে সতর্কতামূলক 2-4টা মারতে পারো, তবে ভাই পুরো দেশটারে শেষ করে না, অনেক বাংলাদেশি কর্মহীন হয়ে যাবে। দর্শক, খুবই চাঞ্চল্যকর একটা তথ্য সামনে আসছে। আরব আমিরাতকে গুড়িয়ে দিতে চাই ইরান, কেন? এটা নিয়ে আপনাকে একটু অতীত ইতিহাস জানতে হবে। বেসিক্যালি ইসরায়েল ইস্যুতেই যে ইরানের সাথে আরব আমিরাতের ঝামেলা বা ইরান আরব আমিরাতকে পছন্দ করে তা না, একটা দ্বীপ আছে। ওই দ্বীপটা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আরব আমিরাত এবং ইরানের মধ্যে একটা চলমান যুদ্ধ আছে। এই মুহূর্তে দ্বীপটা অনেকটা ইরানের দখলে আছে। আরব আমিরাত চায় যে কোনো মূল্যে এই দ্বীপটা তাদের দখলে নিতে। তো অনেকবার এটা ইরানের দখলে গেছে, অনেকবার আরব আমিরাতের দখলে গেছে। এই অবস্থার মধ্যে যখন ইসরায়েলকে সরাসরি সহযোগিতা, ইসরায়েলি ইনভেস্টমেন্ট, স্বীকৃতি দেওয়া, এই ইস্যুগুলোতে দুবাইয়ের প্রতি বা আরব আমিরাতের প্রতি মানে মুসলিম কমিউনিটির একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি আছে, যার কারণে ইরানের পক্ষে আমরা তো এমনিও ছিলাম বা অনেক ঘটনায় আমরা চলে আসি। ইরান বলছে যে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে দুবাইকে কঠোর নিশানা করবে পরিকল্পনা করছে বলে সৌদি আরব এবং ওমানকে জানিয়েছে দেশটি। অর্থাৎ ঝিকে মেরে বউকে শিখানো। আমেরিকার তো ইরান সরাসরি টাচ করতে পারবে না, তো অন্য দেশগুলোরেও এত বেশি ইফেক্টেড করার সুযোগ নেই, তবে দুবাইরে আপনার ধরা যায় বারবার। দৃশ্যত এটি আবুধাবি এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে দূরত্ব তৈরি করার একটা পদক্ষেপ হিসেবে কেউ দেখছেন। আপনার আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্টাই তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। বলা হয়েছে যে গত 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে অভিযান শুরু করেছে, সবচেয়ে বেশি পাল্টা হামলার শিকার হয়েছে আরব আমিরাত। ফলে ইরানের পাল্টা আঘাতে দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখন কেন বেশি ক্ষতিগ্রস্ত? কারণ দুবাইয়ে বিদেশিরা এত পরিমাণ বিনিয়োগ করে রাখছে। এমনকি আরব রাষ্ট্রগুলোর অন্যান্যগুলোর খবর তো জানি না, আরব আমিরাত বা দুবাই তারা সবচেয়ে বেশি ইসরায়েলি ঘেঁষা একটা রাষ্ট্র এবং কি ইরানের সাথে পূর্ণ শত্রুতা তো আছেই। আজ ভোরেও ইউনূস নোবেল আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনাকে আগে গুড়িয়ে দিয়েছে ইরান। অনেকে ফলে ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানিয়েছে ফুজাইরা মিডিয়া অফিস। তবে এই বিষয়ে ইরান কোন রকম দায় স্বীকারোক্তি এখনো দেয়নি। এতে আরব আমিরাত দেশগুলোর মধ্যে আরব দেশগুলোর মধ্যে আরব আমিরাতের উপর ইরানের ক্ষোভটা যে বেশি, এটা প্রকাশিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে ইরানি কর্মকর্তারা সৌদি কর্মকর্তাদের জানিয়েছেন তারা আরব আমিরাতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। বিশেষভাবে আবুধাবির সঙ্গে রিয়াদের বিরোধের বিষয়টি তারা আবার উল্লেখ করেন। অর্থাৎ আরব আমিরাত কিন্তু সৌদির সাথেও ভালো না। ইয়েমেনে
অভিযোগ আছে একটা গ্রুপ তার পালে নেতৃত্বাধীন অন্তর্বর্তী আরেকটা সরকার গ্রুপ পালে সৌদি আরব। আমেরিকার সাথে খেয়াল আছে তো কিছুদিন আগে agreement সৌদি আরব on আরব আমিরাতের reciprocal সমর্থনকারী যে trade, গ্রুপটা ছিল ART পুরাটারে চুক্তির ইয়েমেন বলা হয়। মাটির নিচে এই চাপাই দিয়েছে। চুক্তির তো অধীনে সৌদি এবং কিছু ইরানের কমন শত্রু খাদ্যপণ্য আরব আমিরাত, আমদানির কথা সেদিক থেকে উল্লেখ ইরান করছে। আবার সৌদিকে আর বলতেছে তাতে ভাই তোমাদের কাজটা আমরা বাংলাদেশের করে দিচ্ছি, নিষিদ্ধ তোমরা কোনো টেনশন শুকরের নিও না। মাংস আর এবং এতে আপনার শুকরজাত সৌদি ইরানের পণ্য মধ্যে আরো কিছু ভেজাল থাকলেও সুযোগ যে রয়েছে কমন বলে শত্রুকে দাবি নিজের করা পয়সা হচ্ছে। তারা সাইজ করানোর যে দেশের ইস্যুটা, আমদানি এখানে এসে নীতিতে অনেকটা আদেশ পজিটিভ ভাইবের মধ্যে আছে কে 2024 অনুসারে আপনার সৌদি। তো 26 দুবাইয়ের ধরনের কপালে পণ্য দুঃখ আছে, আর বাংলাদেশে আনা যাবে না, তার মধ্যে আমার অন্যতম হলো কি বলে যে প্রবাসী শুকর ভাইদের এবং উদ্দেশ্যে বলবো শুকরজাত, যে দুবাইয়ের পরিস্থিতি শুকরের অনেক চর্বি খারাপ হবে, অথবা যদি পারেন আগে মাংসযুক্ত ভাগে সেখান অথবা থেকে শুকরের মাধ্যমে অন্য দেশে তৈরি যাওয়ার হয় চেষ্টা করেন। এমন সকল পণ্য। দুবাই এমনি দৈনিক তারা অনেক কালবেলার এক কর্মসংস্থান প্রতিবেদনে মানে তারা আপনার এই ছাঁটাই তথ্য করে এসেছে। আমাদের অনেক প্রতিবেদনটি ভাই করেছে যারা আছেন। আপনার কালের তো দেখা যাক কি হয়, বাঙালিরা বলা নিরাপদে হচ্ছে যে থাকুক, সুস্থ প্রতিবেদনটিতে থাকুক, ইরানকে বলবো শুকরের আপে মাংস তাপে না থেকে মাইরা, উৎপন্ন এরকম উপজাত তবে পণ্য এখানে তো ব্যবহার বাংলাদেশের করে মানুষ বা বিভিন্ন তৈরি দেশের করা মানুষরা কাজ পণ্য করে, আমদানি রিজিকের করা উপর নিষেধ আসলে চাপ বাংলাদেশের করা যায়। আইনে। তবে দরকার এটা হচ্ছে নিষিদ্ধ হওয়ায় মানে এই শেখদের পণ্যের বাড়িগুলো বাণিজ্যিক চাইলে কোনো কিন্তু চাহিদা টেস্ট করা যেতে এবং পারে। উৎপাদন ভালো থাকবেন। বাংলাদেশে নেই। তবে ব্যক্তি উদ্যোগে কোথাও কোথাও উৎপাদন হলেও সরকারি পর্যায়ে এই পণ্যের চাহিদা বা উৎপাদনের পরিমাণের কোনো তথ্য নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এত সব বিধিনিষেধের পরও তার সরকারের ঠিক শেষ সময়ে তাড়াহুড়া কইরা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই এআরটি নামক যে বাণিজ্য চুক্তিটি সেটা তিনি করেছেন। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তিকে অনেকেই ধর্মীয়ভাবে প্রতারণা বলে মনে করছেন বিভিন্ন সংগঠন, এমনকি এটা অফকোর্স মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও চাহিদা না থাকলেও গরু, মুরগি, ডেইরি সহ যে কোনো বিভিন্ন ধরনের মাংস আমদানি উন্মুক্ত করতে এই চুক্তিতে বাংলাদেশের জন্য অনেকগুলো শর্ত রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যা মেনেও নিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। এছাড়া চুক্তি অনুসারে বিজ্ঞান ভিত্তিক এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ ছাড়া মার্কিন কোনো কৃষিপণ্য স্যানিটারি পরিদর্শনে বাংলাদেশ আটকাতে পারবে না বলেও হাস্যকর শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই শর্তের কারণে দেশে পর্যাপ্ত উৎপাদিত হয় এমন পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির অনুমোদন দিতে হবে সরকারকে। এছাড়া দেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধর্মীয় কারণে যে সকল পণ্য নিষিদ্ধ তারও অনুমোদন দিতে হবে, যা একদিকে দেশের বাজারকে প্রভাবিত করবে, অপরদিকে এই যে উত্তেজনাটা তৈরি হচ্ছে এটাই হবে। যদিও কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের পাল্টা যে শুল্ক, এই শুল্ক ইস্যুটাকে আপনার থামানোর জন্য অথবা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক যেন বাংলাদেশের উপর বড় আকারে না পড়ে তার সরকারের মধ্যে আপনার এই চুক্তিটা আসলে তখন করা হয়েছিল। এছাড়া 60 দিনের নোটিশে উভয় পক্ষ চাইলেই এই চুক্তিটি বাতিল করতে পারবে বলেও আপনার বলা হয়েছে। তো বাংলাদেশের যে আমদানি নীতি আছে 2021-24 পরিশিষ্ট 1 ক্ষয়ের 8 ধারা অনুসারে, এটা কিন্তু আইনি ভাবে আছে যে বাংলাদেশে জীবিত শূকর এবং শূকরজাত সব ধরনের পণ্য নিষিদ্ধ। এর আগের সরকারগুলোতেও আমদানি নীতিগুলোতেও এটা নিষিদ্ধই ছিল, অথচ ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি সই হয়েছে তাতে পরিশিষ্ট 2-তে বাংলাদেশের বাজারে বেশ কিছু পণ্য প্রবেশ করার শর্ত হয়েছে। এখন দেখেন এই যে বিষয়গুলা ডক্টর ইউনূস সরকার আসলে কেন করছে, হইতে পারে শুল্কের চাপ, আরেকটা হইতে পারে যে তিনি আমেরিকাকে খুশি করতে চাইছেন বিভিন্ন কারণে। তার বিলিয়নস অফ ডলার, অনেকেই বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার ইনভেস্টমেন্ট আছে, এমনকি আফটার সরকার পরিবর্তন বা পতনের পর তার ক্ষমতা হস্তান্তরের পর তার যে সেফটি বা যে কোনো ধরনের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অসন্তুষ্ট না হয়, সেই জন্য তিনি যতক্ষণ সরকারে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেক ধরনের চুক্তি করেছেন যা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে আসলে কোনোটাই সামঞ্জস্যপূর্ণ নয়। কি জবাব দিবেন ডক্টর ইউনূস? ভালো থাকুন।